প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি গতিবিদ্যার আরো একটা ইম্পর্টেন্ট ক্লাসে। এন্ড আজকের ক্লাসে আমরা গতিসূত্র নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে দিই। সো আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে বেসিক্যালি গতিসূত্র। তো আমরা সবাই নিউটনের গতির বিভিন্ন ধরনের সূত্র জানি। প্রথমত নিউটনের গতিসূত্র না, অ্যাকচুয়ালি নিউটনের গতির যে তিনটা বেসিক ফর্মুলা, এগুলোর উপর বেস করে অনেকগুলো গতির ইকুয়েশন চলে আসছে। সো সেই ইকুয়েশনগুলোর আমরা একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো একটু দেখবো আজকের ক্লাসে। তো নর্মালি এমনিতে নিউটনের গতির প্রথম সূত্র কি ছিল? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। দ্বিতীয় সূত্র ছিল যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনটাও সেদিকে ঘটে। আর থার্ড লটা ছিল প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া আছে। তো এই ফান্ডামেন্টালসগুলোর উপর বেস করে আমাদের নিউটনের অনেকগুলা গতির ইকুয়েশন অফ মোশন চলে আসছে। তো আমরা প্রথম সূত্রটা যদি দেখি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এরপর আমরা যদি দেখি যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। অ্যান্ড এইখানে আমাদের শর্তটা হচ্ছে কি, এই ইকুয়েশনগুলোর মধ্যে শর্তটা হচ্ছে আমাদের ত্বরণটা কেমন ত্বরণ? ত্বরণটা হচ্ছে সুষম ত্বরণ, মানে ত্বরণের মানটা মানে বেগ বৃদ্ধির হারটা সুষম, বেগ বৃদ্ধির হারটা ইজ কনস্ট্যান্ট, মানে প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট হারে হারেই বেগটা তার বৃদ্ধি পাচ্ছে। ওকে, বেগ বৃদ্ধির হারটা এখানে কি থাকবে? বেগ বৃদ্ধির হারটা এখানে কনস্ট্যান্ট থাকবে, দ্যাট ইজ সুষম ত্বরণ। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের গতির এই ইকুয়েশনগুলা, যদি আমাদের ত্বরণটা নর্মালি কি হয়, অভিকর্ষজ ত্বরণ হয়, মানে নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হয়, তখন আমাদের ইকুয়েশনগুলো পাল্টে যাবে। ভি ইজ ইকুয়াল ইউ প্লাস জিটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2 প্লাস 2gh। ওকে, উপরে নিচে হাইটটাকে আমরা এইচ দ্বারা মেজার করতে পারি। এরপর এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এগুলা কি শুধু প্লাস দিয়ে হবে এমনটা কিন্তু না, এগুলো অনলি প্লাস দিয়ে হবে এমনটা না, এগুলা তুমি চাইলে মাইনাস দিয়ে করতে পারো। ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস এটি, যখন আমাদের মন্দন হবে তখন আমরা মাইনাস দিব। ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as, এরপর as ইকুয়াল ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার। যখন আমাদের মন্দন হবে, মানে যখন আমাদের মোশনটা স্লো ডাউন হবে, তখন আমরা মাইনাস ইকুয়েশনটা ইউজ করব। সেম ভাবে এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমার এই জিনিসগুলা খাটে। কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা তো অভিকর্ষের বিপরীতে পাঠাচ্ছি, তাই না? তো তখন আমাদের এই প্লাসের বদলে কি ইউজ করব? মাইনাস ইউজ করব। ঠিক আছে, সো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আমাদের ত্বরণটা সুষম ত্বরণ, মানে বেগ বৃদ্ধির হারটা সুষম, বেগ বৃদ্ধির হারটা অ্যাকচুয়ালি সময়ের সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে না। ঠিক একইভাবে আমাদের এখানে জিটাও কি কনস্ট্যান্ট একটা মান, যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এখন এই ইকুয়েশনগুলো আমরা কিভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি চলো আমরা একটু দেখি। তো এখন আমরা কথা হচ্ছে আমরা একটু ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, হ্যাঁ, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, এই গ্রাফটা প্লট করার চেষ্টা করি। এই গ্রাফটাকে আমরা যদি এখানে আমরা এই গ্রাফটা আমরা দুইভাবে প্লট করতে পারি। নাম্বার 1, ইউ এর মান 0 ধরে প্লট করতে পারি। নাম্বার 2, ইউ এর মান 0 না ধরে প্লট করতে পারি। প্রথমে আমরা দেখব ইউ এর মানটা 0 না ধরে, মানে আদিবেগটা শূন্য না, মানে একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে নাই এমন একটা কন্ডিশন, মানে একটা বস্তু একটা সার্টেন ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করছে, এমন কন্ডিশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে ইউ এর মান ইজ নট ইকুয়াল 0, ইউ এর একটা সার্টেন ভ্যালু থাকবে, রাইট? সো এই ইকুয়েশনটাকে আমরা যদি একটু দেখি, এটাকে আমরা y ইকুয়াল সি প্লাস এম এক্স এর সাথে কনসিডার করতে পারি না? ডেফিনেটলি পারি। সো আগে এম এক্স না দিয়ে সি কেন দিলাম? এই যে সিঙ্গেল ডিজিট সি, এই কারণে। ঠিক আছে, সো এখানে আমাদের y অক্ষ বরাবর হচ্ছে বেগ ভি, আর x অক্ষ বরাবর হচ্ছে সময় t। সো এই যে x অক্ষ বরাবর সময় হচ্ছে t, y অক্ষ বরাবর আমাদের বেগ হচ্ছে কত? ভি। আচ্ছা, আর এখন দেখো এই যে সি, সি হলো কি? সি হচ্ছে অ্যাকচুয়ালি y অক্ষের খণ্ডিত অংশ। ওকে, আমরা যদি সবাই ছোটবেলা থেকে সরল রেখার এই কনসেপ্টগুলো পড়ে থাকি, 9, 10 আমরা এগুলো পড়েছি। সো সি জিনিসটা আসলে কি রিপ্রেজেন্ট করে? y অক্ষের খণ্ডিত অংশটাই রিপ্রেজেন্ট করে, তাই না? সো সি হচ্ছে কি? y অক্ষের খণ্ডিত অংশ, y অক্ষের খণ্ডিত অংশ। ওকে, সি জিনিসটা কি রিপ্রেজেন্ট করবে? সি জিনিসটা হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ রিপ্রেজেন্ট করবে, রাইট? y অক্ষের খণ্ডিত অংশ মানে y অক্ষ থেকে কতটুকু অংশ খণ্ডন সে করেছে। ওকে, তো এই যে y ইকুয়াল সি প্লাস এম এক্স। আচ্ছা, তোমাকে এখন যদি এখানে মনে করো এমসিকিউতে দিয়ে দিল ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, ওকে, এই ইকুয়েশনটা দিয়ে বললো এই সমীকরণের ঢাল কত, যেখানে ইউ এর মান 0 না। তোমাকে বললো একটা নির্দিষ্ট আদিবেগে চলমান বস্তু কণার ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি সমীকরণে
ঢাল কত কিভাবে বের করবা? সো তোমার অপশনে দেওয়া থাকবে সমবেগ, ত্বরণ, সময়, সরণ, এগুলো সব দেওয়া থাকবে। তো অ্যান্সারটা কি দেখো, তোমরা যদি ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, রেখার সাথে কম্পেয়ার করো, তাহলে পাবা। সো এখানে দেখো এক্স অক্ষ বরাবর টি, ওয়াই অক্ষ বরাবর ভি, সি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। মনে করো ওয়াই অক্ষ থেকে কিছু পরিমাণ অংশ খণ্ডন করছে, এটাই হচ্ছে সি। তো সি এর জায়গায় কি আছে? ইউ আছে, আদিবেগ আছে। আর এখানে এম, এম মানে কি? এম মানে হচ্ছে ঢাল। ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি তে এম জিনিসটা কি? এম জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ঢাল। তো এখন দেখো আমাদের এই এমটা আসলে কে? এ। ইকুয়েশনের সাথে দুইটা ইকুয়েশন কম্পেয়ার করলে এমটা আসলে কি? ত্বরণ। তাহলে এই ইকুয়েশনটা কম্পেয়ার করে দেখতেছি ঢালটা কত? ঢালটা ত্বরণ। তার মানে ভি ইকুয়াল ইউ প্লাস এটি সমীকরণের ঢাল হচ্ছে ত্বরণ। এটাকে আমরা ঢালকে তো আমরা টেন থিটা দ্বারাও প্রকাশ করতে পারি, তাই না? এম সমান আমরা সবাই কি জানি, ঢালকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? টেন থিটা, মানে ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন, লম্ব বাই ভূমি দ্বারা ডিফাইন করতে পারি। তাহলে দেখো প্রথমত আমাদের এখানে যেহেতু ইউ এর মানটা জিরো না, ইউ এর একটা সার্টেন ভ্যালু আছে, মানে ওয়াই অক্ষের একটা খণ্ডিত অংশ এখানে আছে। সো যেহেতু আছে, এই যে দেখো এটাই হচ্ছে সেই ওয়াই অক্ষের খণ্ডিত অংশ ইউ, ঠিক আছে? তাহলে আমাদের গ্রাফটা মূল বিন্দু থেকে শুরু হবে না। যদি ইউ এর মান জিরো হইতো, ওয়াই ইকুয়াল এম এক্স হয়ে যাইতো, তখন কিন্তু আমাদের গ্রাফটা মূল বিন্দু থেকে স্টার্ট হইতো, রাইট? সো যেহেতু আমাদের এখানে ওয়াই অক্ষের একটা খণ্ডিত অংশ আছে, তাহলে এখান থেকে আমাদের গ্রাফটা শুরু হবে। তাহলে যে ওয়াই ইকুয়াল সি প্লাস এম এক্স বা এম এক্স প্লাস সি সমীকরণটা কেমন, গ্রাফটা কেমন? তো গ্রাফটা নর্মালি আমরা জানি যে গ্রাফটা হচ্ছে এই যে এমন এমন গ্রাফ, মানে ওয়াই অক্ষের একটা খণ্ডিত অংশ থাকে এই যে সি, এরপর এই যে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমার এক্স, আর এটা হচ্ছে আমার ঢাল, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার ঢাল। সো এই যে দেখো ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ওয়াই ইকুয়াল সি প্লাস এম এক্স, যা যা বলছিলাম তোমাদের। তাহলে এই যে কোনখান থেকে শুরু হলো? এখান থেকে শুরু হলো। তো আমরা যদি এখন মনে মনে এখানে যদি একটা প্যারালাল লাইন টানি, মনে মনে একটা প্যারালাল লাইন টানলাম। সো মনে করো এই কোণটা হচ্ছে কত? এই কোণটা হচ্ছে মনে মনে থিটা, ঠিক আছে? এই কোণটা কত? থিটা। সো এই কোণটা যদি থিটা হয়, তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে এই দিক বরাবর আমাদের ওয়াই অক্ষের পরিবর্তনটা মনে করো ডেল ভি। ওকে, মনে করো এখানে ভি এর একটা মান আছে, এখানে ভি এর একটা মান আছে। সো ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে এই পরিবর্তনটা মনে করো ডেল ভি, আর আমাদের এই যে এই পরিবর্তনটা মনে করো ডেল টি। তাহলে এই ঢালটা কি রিপ্রেজেন্ট করে? ঢাল তো অলওয়েজ আমরা জানি টেন থিটা। সো টেন থিটা সমান কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, তাহলে সমান কি? এ। সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন সেটাই ত্বরণ। তাহলে টেন থিটাটা হচ্ছে কি? এ। ঢালটা হচ্ছে কি? এ। সো আমরা দেখো ইকুয়েশনের কম্পারিজন দিয়েও ঢালটা বের করলাম এ, আমরা গ্রাফ বা স্লপ থেকেও দেখলাম ঢালটা হচ্ছে এ, ঠিক আছে? সো এই যে কথা সেই কাজ, আশা করি দেখতেই পাচ্ছ, ঢাল সমান হচ্ছে টেন থিটা। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি সমীকরণের ঢাল কত? টেন থিটা। আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ভি ইকুয়াল ইউ প্লাস এটি হতে বেগ বনাম সময়ের যে গ্রাফ, সেই গ্রাফটা। অলরাইট, আমরা এখন আরেকটা ইকুয়েশন দেখবো, সেটা হচ্ছে দেখো এস ইকুয়াল কত? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ঠিক আছে? এস ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, যেখানে আমাদের ধরা নেওয়া হয়েছে ইউ এর মানটা জিরো। তো ইউ এর মানটা জিরো হইলে এস ইকুয়াল কি থাকবে? শুধুমাত্র হাফ অফ এটি স্কোয়ার থাকবে, তাই না? তো এখন কথা হচ্ছে, আমরা যদি এখানে সরণ বনাম সময়, সরণ বনাম সময়, এখানে অ্যাকচুয়ালি ভি হবে না, এখানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে এস। এখানে অ্যাকচুয়ালি কি হবে? এখানে অ্যাকচুয়ালি হবে এস। তো দেখো সরণ বনাম সময়, ঠিক আছে? এস ভার্সেস কত? এস ভার্সেস টি। তো সরণ বনাম সময় গ্রাফটা কি হবে? তাহলে দেখো আমাদের প্রথমত এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই সমীকরণে ইউ এর মান যদি জিরো হয়, তোমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে ঢাল কত? এই সমীকরণের ঢাল কত? তোমাকে প্রথমে এই সমীকরণের ঢাল কত সেটা বের করতে বলতে পারে। এরপরে তুমি ইউ এর মানটা জিরো বসালা, তোমার কত আসলো? এস ইকুয়াল হাফ অফ এটি স্কোয়ার আসলো, ঠিক আছে? তাহলে আমার কার সাথে কার? সময়ের সাথে টাইমের। তাহলে দেখো সময়ের সাথে টাইমের সম্পর্কটা কেমন? একদিকে আছে এস, মানে ওয়াই অক্ষ বরাবর আছে এস, আর এক্স অক্ষ বরাবর আছে কি? টি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তো এখন তুমি একটু চিন্তা করে দেখো, এস এর সাথে টি স্কোয়ারের পরিবর্তনটা আমি যদি নাম্বার দিয়ে দেখি, নাম্বার দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখলেই বুঝে যাবো। তো দেখো নাম্বার দিয়ে যদি দেখি, তো মনে করো আমাদের এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে টি স্কোয়ার, বা এক্স অক্ষ বরাবর টি, আর ওয়াই অক্ষ বরাবর কি আছে? ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে এস। ওকে, সো এমন যদি থাকে তাহলে গ্রাফটা দেখো, এই যে এমন সূচকীয় গ্রাফ হচ্ছে, কেন হচ্ছে? চলো আমরা একটু দেখি, আমরা একটু দেখবো যে সূচকীয় গ্রাফটা আসলে কেন হচ্ছে। সো দেখো, আর যখন আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে কি
এস এর এস টি স্কোয়ার আর কি, হ্যাঁ। আর ওয়াই অক্ষ বরাবর আমরা কাকে রাখছি, এস কে রাখছি। সো একটু চিন্তা করে দেখো, আমাদের যখন যখন আমাদের ওয়াই অক্ষে এস এর মান যখন আমরা 1 বসাবো, টি স্কোয়ারের মান তখন কি হবে 1 স্কোয়ার, রাইট? তখন কি হবে 1। তো তখন আমাদের ভুজকোটি কত হবে 1,1। তো যখন আমাদের এস এর মানটা 2 এ নিব, তখন আমাদের টি স্কোয়ারের মানটা কত হবে 2 স্কোয়ার, মানে কত 4। তখন আমাদের এই যে কত হবে ভুজকোটি 4, কত হবে 4, হবে হচ্ছে 2। সো এইভাবে যখন 1,1, 4,2, 9,3 এভাবে যখন হতে থাকবে, মানে ওভারঅল এস আর টি স্কোয়ারের গ্রাফটা কেমন হবে, সূচকীয় গ্রাফ হবে, ঠিক আছে? তো এইভাবে না চিন্তা করেও আমরা কিন্তু ইকুয়েশন দিয়ে চিন্তা করতে পারি। কিভাবে? সো এই যে দেখো এস ইকুয়াল কত, হাফ অফ কত, এস ইকুয়াল হচ্ছে হাফ অফ এ টি স্কোয়ার। সো এই ইকুয়েশনটাকে আমরা কিসের সাথে কম্পেয়ার করতে পারি, ওয়াই ইকুয়াল কে এক্স স্কোয়ারের সাথে কি করতে পারি, কম্পেয়ার করতে পারি। এটা হচ্ছে একটা ওয়াই স্কোয়ার ইকুয়াল কে এক্স স্কোয়ার টাইপের ইকুয়েশন। এন্ড এখানে আমাদের ওয়াই এর সাথে এক্স স্কোয়ারের সম্পর্কটা কেমন, সূচকীয়, ঠিক আছে? এই যে এক্স স্কোয়ার ইকুয়াল কত, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল ওয়াই টাইপের ইকুয়েশন। ওকে, কে টা যদি কনস্ট্যান্ট ধরে নেই, কনস্ট্যান্টের মানটা 1 ধরে নিলে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই, মানে সূচকীয় গ্রাফ। তো সূচকীয় গ্রাফে কিন্তু এইভাবেই হয়, ঠিক আছে? একটার মান এক হলে, মানে বর্গ আকার, ঘন আকার, চতুর্ঘাতের আকার এরকম যদি হয়, তাহলে কিন্তু এরকম একটা সূচকীয় গ্রাফ আমরা দেখতে পাই, ঠিক আছে? সো এটা হচ্ছে সেই সূচকীয় গ্রাফ। এখন এখানে ঢালটা কত, ঢালটা হচ্ছে ভাইয়া এখানে একটা জিনিস একটু খেয়াল করলে দেখতে পাবা যে এস ভার্সেস, আচ্ছা তো এখানে আমাদের ঢালটা কত অ্যাকচুয়ালি। সো এই যে দেখো আমাদের এইটাই মনে করো ঢাল। সো এই ঢালটা আমরা কিভাবে পাবো, এই যে ওয়াই ইকুয়াল কে এক্স স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে মনে করো ঢাল। ঢালটা কত, যে কে এর মানটা এখানে কত, হাফ অফ এ, হাফ অফ এটাই হচ্ছে আমাদের এখানে কি ঢাল। যখন আমরা সরণ বনাম সময় আঁকবো, যখন আমরা সরণ বনাম সময় চিন্তা করব, ঠিক আছে, সরণ বনাম সময় যখন চিন্তা করব, তখন আমাদের ঢালটা হচ্ছে কত, হাফ অফ এ, হাফ অফ এ, ঠিক আছে? তখন আমাদের ঢালটা কত, তখন আমাদের ঢালটা হচ্ছে হাফ অফ এ। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে আমরা এস ভার্সেস টি স্কোয়ার চিন্তা করব। আগে সরণ বনাম সময় চিন্তা করছি, ঠিক আছে? এখন এস এর সাথে টি স্কোয়ার চিন্তা করব, সোজা কথাই। তাহলে দেখো আমরা জানি ইউ এর মান যদি 0 হয়, এই যে ইউ এর মান যদি 0 হয়, তাহলে এখানে কি আসবে, এস ইকুয়াল আসবে হচ্ছে হাফ অফ এ টি স্কোয়ার। তো ওয়াই ইকুয়াল কি আসবে, এম এক্স আসবে, ঠিক আছে? আগে আমরা কি চিন্তা করছিলাম, এস আর টি চিন্তা করছিলাম, ঠিক আছে? যখন আমরা এস ইকুয়াল হাফ অফ এ টি স্কোয়ার দিয়ে আমরা এস ভার্সেস টি যখন চিন্তা করছি, তখন আসলে ওয়াই ইকুয়াল কত ছিল, কে এক্স স্কোয়ার ছিল, ঠিক আছে? কে এক্স স্কোয়ার ছিল, কারণ আমরা সরণ বনাম সময় চিন্তা করছিলাম, ঠিক আছে? আর এখন যেহেতু আমরা সরণ বনাম পুরো টি স্কোয়ারটাকে চিন্তা করব, তাহলে আমাদের পুরো টি স্কোয়ারটাকে আমরা কি ধরবো, এক্স, পুরো সরণটাকে ধরবো ওয়াই, আর ঢালটা আমাদের কত, ঢালটা আমাদের হচ্ছে হাফ অফ এ। তো আমাদের ইকুয়েশন যদি এরকম, এই সমীকরণটাকে যদি আমরা এস ভার্সেস টি স্কোয়ার সমীকরণকে আমরা যদি ওয়াই ইকুয়াল এম এক্স টাইপের ইকুয়েশন চিন্তা করতে পারি, তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স মানে কি, এই যে মূল বিন্দুগামী, ঠিক আছে? সো এস ভার্সেস টি, ওয়াই ইকুয়াল কত, ওয়াই ইকুয়াল হচ্ছে কত, ওয়াই ইকুয়াল হচ্ছে এম এক্স। সো ঢালটা কত, ঢাল 10 এটা সমান হচ্ছে হাফ অফ এ। সো এখানে আমাদের এস ভার্সেস টি স্কোয়ার যেহেতু সূচকীয় গ্রাফ, সো সূচকীয় গ্রাফের ক্ষেত্রে গ্রাফটা একটু ব্যান্ড করে উপরে উঠছে। অলরাইট, তোমরা সবাই এই এমসিকিউটার একটু অ্যান্সার করো তো, যে সরল রেখা বরাবর গতিশীল একটা বস্তু কণার গতিসূত্রের সরণ বনাম সময়ের বর্গ গ্রাফের ঢাল কি নির্দেশ করে, ঠিক আছে? এই জিনিসটা সবাই একটু অ্যান্সার করো। তাহলে সরল রেখা বরাবর গতিশীল একটা বস্তু কণার গতিসূত্রের সরণ বনাম সময়ের বর্গ মানে এস ভার্সেস টি স্কোয়ার। তাহলে আমরা সবাই জানি, দেখো এস ইকুয়াল কত, এস ইকুয়াল আমরা সবাই জানি ইউটি প্লাস হাফ অফ কত, এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান যদি 0 হয়, ইউ এর মান যদি 0 হয়, তাহলে আমাদের এস ইকুয়াল কত, হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে আমাদের এস কে যদি আমরা ওয়াই অক্ষ চিন্তা করি, টি স্কোয়ারকে আমরা যদি এক্স অক্ষ চিন্তা করি, তাহলে এই হাফ একে আমরা কি চিন্তা করব, ঢাল চিন্তা করব, ওয়াই ইকুয়াল এম এক্স। সো এই এম সমান কত, হাফ অফ এ। তাহলে এম ইকুয়াল কত দাঁড়ায়, এই দুটি ইকুয়েশন কম্পেয়ার করলে এম ইকুয়াল দাঁড়ায় কত, হাফ অফ এ, মানে এ বাই 2। তাহলে এই ঢালটা অ্যাকচুয়ালি কিসের অর্ধেক, ঢালটা অ্যাকচুয়ালি ত্বরণের অর্ধেক। ঢালটা কিসের অর্ধেক ভাইয়া, ঢালটা হচ্ছে ত্বরণের অর্ধেক। আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। আচ্ছা এখন দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটাতে বেগ বনাম সরণ, ঠিক আছে, বেগ বনাম সরণ, ঠিক আছে? সো ইউ এর মান 0, সো ইউ এর মান যদি 0 হয়,
তাহলে গ্রাফটা কেমন হবে দেখো, আমাদের ইউ এর মান 0 হলে ভি স্কয়ার ইকুয়াল কত 2as, ঠিক আছে এমন। সো যদি শুধু বেগ বনাম শুধু সরণের ইকুয়েশন বাইর করি, তাহলে এই ইকুয়েশনটা y স্কয়ার ইকুয়াল কত 4ax টাইপের ইকুয়েশন, পরাবৃত্তীয় ইকুয়েশন, ঠিক আছে। এই সমীকরণটা, এই যে এটা হচ্ছে পরাবৃত্ত। তোমরা এখনো হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার কনিক পড়ো নাই, কনিক পড়লে দেখতে পারবা y স্কয়ার ইকুয়াল 4ax একটা পরাবৃত্ত নির্দেশ করে, ঠিক আছে। সো দেখো দুইটা ইকুয়েশনের টাইপ কিন্তু একই টাইপের। সো আমাদের এই ইকুয়েশন, এই গ্রাফটা হবে এই যে এরকম, ঠিক আছে, প্যারাবোলিক একটা গ্রাফ হবে। সো এই যে দেখো, আর এখানে আমাদের ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। সো এই যে ভি স্কয়ার ইকুয়াল 2as, যদি ইউ এর মান 0 হয় তো এখানে কে দিছে, কে এর মান অ্যাকচুয়ালি কত 4a, মানে পরাবৃত্তের ক্ষেত্রে y স্কয়ার ইকুয়াল কি হয় 4ax হয় আর কি, হ্যাঁ। সো গ্রাফটা হবে আমাদের এই যেমন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা বেগ বনাম সময়, বেগের বর্গ বনাম সময়। আগে আমরা করছিলাম কি, এখানে করছিলাম v ভার্সেস কত s, এখন আমরা করব কি, এখন আমরা করব v স্কয়ার ভার্সেস s, ঠিক আছে। সো ভি স্কয়ার ভার্সেস এস যদি করি, আমাদের মূল বিন্দুগামী সরলরেখা হবে। কেন? কারণ দেখো আমাদের এই যে ভি স্কয়ার ইকুয়াল কত ইউ স্কয়ার প্লাস 2as, এখন কথা হচ্ছে আমাদের ইউ এর মান 0 ধরলে 0 প্লাস 2as, তাহলে সুতরাং ভি স্কয়ার ইকুয়াল কত 2as। এখন কথা হচ্ছে এখানে আমাদের কত, আমরা এখানে ভি স্কয়ারকে কি ধরবো, y ধরবো, কারণ বেগ বনাম সময়, ঠিক আছে। ভি স্কয়ারকে ধরবো y, আর আমাদের s কে ধরবো কি x, আর তাহলে এখানে কি থাকবে mx থাকবে, y ইকুয়াল mx, ঠিক আছে। সো y অক্ষে ভি স্কয়ার, এই যে y অক্ষে ভি স্কয়ার, x অক্ষে হচ্ছে সরণ s, x অক্ষে হচ্ছে সরণ s, তাহলে ঢালটা কত টুয়াইসে। তাহলে আমরা যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ভি স্কয়ার ভার্সেস s, ওকে, ভি স্কয়ার ভার্সেস s সমীকরণ, এই যে y ইকুয়াল mx মূল বিন্দুগামী, সো এইটার ঢাল কত, ঢালটা হচ্ছে টুয়াইসে। তাহলে এই সমীকরণের ঢাল কত, ঢাল হচ্ছে ভাইয়া টুয়াইসে, ঢালটা কত, ঢালটা হচ্ছে টুয়াইসে। এই যে দেখো আমাদের এখানে ঢালটা কত, ঢালটা হচ্ছে টুয়াইসে, ঠিক আছে। ঢালটা কত, ঢালটা হচ্ছে টুয়াইসে, অলরাইট। সো এখানে y স্কয়ার হবে না, এটা হবে হচ্ছে y ইকুয়াল mx হবে, অলরাইট। সো আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে, দেখো এখানে আমাদের সময়ের সাথে দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। সময়ের সাথে যদি এই গ্রাফটা কি নির্দেশ করে, এই গ্রাফটা নির্দেশ করছে যে সময়ের সাথে আমার দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। মানে মনে করো এই দূরত্বটা 10 মিটার, তো সময় 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড টাইম যাচ্ছে, কিন্তু দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। সো সময়ের সাপেক্ষে দূরত্বের কোনো পরিবর্তন না হইলে বস্তুটা আসলে কেমন বস্তু, স্থির বস্তু, ঠিক আছে। এস ইকুয়াল ভিটি, ওয়াই ইকুয়াল এম এক্স, বাট এখানে সময়ের সাথে দূরত্বের কোনো পরিবর্তন না হলে বস্তুটা কেমন বস্তু, এটা হচ্ছে একটা স্থির বস্তু। এটা কেমন বস্তু, এটা হচ্ছে একটা স্থির বস্তু। আবার এখানে দেখো, এখানে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হচ্ছে, তাহলে এটা কেমন বস্তু, গতিশীল বস্তু। কিন্তু এখানে একটা জিনিস, এটা স্থির বস্তু, আর এটা হচ্ছে কি এখানে থিটা। সো এখানে কথা হচ্ছে দেখো, এই জিনিসটা আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম, এটা থিটা, এখানে আরেকটা প্যারালাল লাইন টানো, এটাও থিটা। তুমি যদি এখানে অনেকগুলো প্যারালাল লাইন টানতে থাকো, সবগুলো থিটা, অনুরূপ কোণ, সিমিলার অ্যাঙ্গেল, তার মানে আমার ঢালের কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হচ্ছে, কিন্তু ঢালের মানটা রিমেইন সেম, ঢালের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। সো ঢালের মানের কোনো পরিবর্তন হচ্ছে না মানে কি, টেন থিটাটা কি অলওয়েজ কনস্ট্যান্ট। সো এই দূরত্ব আর সরণের পরিবর্তনের ঢালটা কি আগের ক্লাসে পড়াইছিলাম, এই যে টেন থিটা যদি বলি তাহলে কত, টেন থিটা সমান কি, এই যে ওয়াই অক্ষের পরিবর্তন ডেল এস বাই ডেল টি সমান কত ভি। সো থিটার মানটা যদি কনস্ট্যান্ট হয়, টেন থিটাটাও কনস্ট্যান্ট, ভেলোসিটিটাও কনস্ট্যান্ট, তাহলে থিটা কনস্ট্যান্ট হলে, টেন থিটা কনস্ট্যান্ট হলে ভেলোসিটি কনস্ট্যান্ট, সমবেগ, তাহলে এটা হচ্ছে সমবেগ, ঠিক আছে। এই যে দেখো এখানের মধ্যে সমবেগ দেওয়া আছে, আশা করি বুঝতে পারছো, ওকে। আচ্ছা, সো দেখো এখানের মধ্যে আমাদের থিটার ভ্যালুটা কি, থিটার ভ্যালুটা আমাদের চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, থিটার ভ্যালুটা আমাদের কি হচ্ছে না, থিটার ভ্যালুটা আমাদের চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট। তাহলে এখানে আমাদের টেন থিটা সমান কনস্ট্যান্ট, তাহলে আমাদের এখানে সরণের দূরত্বের যে ঢাল, এই ঢালটা হচ্ছে বেগ, তাহলে বেগটাও কি কনস্ট্যান্ট, সমবেগ। তাহলে একটা বস্তু পেছাচ্ছে, এখানে কিভাবে বুঝবো, নাম্বার দিয়ে বুঝতে পারবো। এটা মনে করো 10, আর এইখানে টাইম মনে করো 1, আর এখানে টাইম মনে করো 2, এখানে টাইম মনে করো 3, ঠিক আছে। সো মনে করো যে এই যে প্রথম সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত 10, দ্বিতীয় সেকেন্ডে মনে করো বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে মনে করো 5, তৃতীয় সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব 0। তার মানে পুরোটা যদি একটা দূরত্ব হয়, এই 0, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, তো প্রথম সেকেন্ডে বস্তু এখানে ছিল, এরপরে 5 মিটার, এরপরে 0-তে, মানে বস্তুটা পেছাইতেছে, একটা বস্তু কি করতেছে, পেছাচ্ছে, একটা বস্তু পেছনের দিকে কি করছে, পেছাচ্ছে, ঠিক আছে, একটা বস্তু পেছনের দিকে পেছাচ্ছে। সো এইখানে জিনিসটা আসলে এটাই রিপ্রেজেন্ট করতেছে যে এই গ্রাফটা একটা বস্তু পেছাচ্ছে সেটা রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। সো সমবেগে একটা বস্তু পিছাইতেছে, ঠিক আছে। আর এই ইস্যুগুলা
থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট হলে টেন থিটার মানটা নেগেটিভ হয়, বেগটাও নেগেটিভ হয়। এগুলো আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা তোমাদের করে দিয়েছিলাম। অলরাইট, এখানে দেখো দুইটা জিনিস এখানে খেয়াল করো। এখানে হচ্ছে আমাদের ওই যে আবারও সেম ভি ইকুয়াল যদি এটি হয় তাহলে এই যে এটা ওয়াই ইকুয়াল এম এক্স টাইপের সমীকরণ। যখন ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ এর মান যদি 0 হয়, ভি ইকুয়াল এটি, তাহলে এটা ওয়াই ইকুয়াল এম এক্স টাইপের সমীকরণ। এই যে মূল বিন্দুগামী গ্রাফ, ঠিক আছে। আর এখানে দেখো এই গ্রাফের সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, দ্যাট মিনস এটা হচ্ছে সমবেগ, ঠিক আছে। এখানে সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে কি সমবেগ। এখানে ঢালের মানটা কত? 0, ঢালের মানটা 0, ঠিক আছে, টেন থিটার মানটা 0, এখানে সমবেগ। ওকে, আর এখানে যে ত্বরণটা দেখো, এখানে বেগ বৃদ্ধির হারটা সময়ের সাথে বেগের পরিবর্তনটা কিন্তু সুষম, ঠিক আছে, একই রকম। সময় যত বাড়তেছে বেগ তত সুষম হারে বাড়তেছে। সো এখানে আমাদের ত্বরণটা কেমন ত্বরণ? সুষম ত্বরণ। আর এখানে বেগ সময়ের যে ঢাল সেটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। আগের কনসেপ্টে আমরা পড়ে আসছি। অলরাইট, আমরা একটা কোয়েশ্চেন দেখি। তো এখানে কি বলছে দেখো, এটা একটা বস্তুকণার গতির গ্রাফ হলে বস্তুকণার গতি বিশ্লেষণ করো, ঠিক আছে। এখানে দেখো এস আর টি স্কোয়ারের একটা গ্রাফ দেওয়া আছে এখানে। ওকে, তো এই যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, ঊর্ধ্বমুখী গ্রাফ, আপ হয়ে আবার ডাউনের দিকে যাচ্ছে এমন একটা গ্রাফ। সো এটা যদি একটা বস্তুকণার গতির গ্রাফ হয়, এটার গতিটা বিশ্লেষণ করতে বলছে, মানে এটা কি অ্যাকচুয়ালি সমবেগ নাকি সমত্বরণ নাকি কি, সেই জিনিসটা আমাদেরকে দেখাইতে বলছে। তো আমি জিনিসটা তোমাকে এখানে দেখাই দিচ্ছি। তো মনে করো আমি এই জিনিসটাকে একটু পেছাই, ঠিক আছে, জিনিসটাকে একটু পেছনের দিকে বর্ধিত করলাম। এখন আমি এখানে মনে করো আমি জাস্ট কয়েকটা মান নিয়ে করি, হ্যাঁ। তো মনে করো আমি এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, এই পুরোটা যেহেতু গ্রাফ, আমি এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, ফর এক্সাম্পল এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এখন আমি এই যে লম্ব টানলাম, তো এটা এদিকে এক্স অক্ষ বরাবর যেহেতু টি, তাহলে আমি এটা ধরে নিব টি1, এটা ধরে নিব কত? টি2 ধরে নিলাম, ঠিক আছে। একটা পয়েন্ট ধরে নিলাম টি1, একটা পয়েন্ট ধরে নিলাম টি2, ঠিক আছে। সো এই পয়েন্টটা এক্স এস বিন্দুতে হচ্ছে, এটা মনে করো S1, আর ওয়াই অক্ষে এটা হচ্ছে S2 ধরে নিলাম। এখন আমি যদি এখানে ঢালটা আঁকাই, ঢালের উপর অ্যাকচুয়ালি গ্রাফ কেমন হবে বা কোন ধরনের গতি সেটা ডিপেন্ড করে, রাইট। সো একটু আমরা যদি ঢালটা আঁকাই, দেখো, সো এখানে যদি আমরা ঢাল আঁকাই, যেভাবে যদি ঢাল আঁকাই, এই যে আমাদের এটাকে স্পর্শ করে ঢালটা চাইতে হবে, রাইট। তো এই যে দেখো এটাকে স্পর্শ করে একটা ঢাল যদি আঁকাই, এই যে এরকম, তাই না। তো এই যে, ঠিক আছে, এটাকে স্পর্শ করে যাচ্ছে ঢালটা। তো এই যে আমরা যদি ঢালটা আঁকাই, এটা পিছন দিকে এখানে, আর এই যে এই সামনের দিকে যেটা হচ্ছে ঢাল, এই বিন্দুটাকে, প্রথম বিন্দুটাকে, ঠিক আছে, প্রথম বিন্দুটাকে, এটা হচ্ছে সেই প্রথম বিন্দুটা, ঠিক আছে। এবার আমরা যদি দ্বিতীয় যে বিন্দুটা, এই যে দ্বিতীয় বিন্দুটাকে যদি স্পর্শ করে ঢাল আঁকাই, তাহলে এই যে ঢালটা কেমন হবে দেখো, এই যে জাস্ট এই বক্ররেখাটাকে কি করবে, এই যে এমনি, ঠিক আছে। তো এই যে এটাকে তুমি জাস্ট পেছন থেকে বর্ধিত করে দাও, এই যে এখান থেকে, ঠিক আছে। তো আমরা কি করলাম, দ্বিতীয় বিন্দুটাকে কি করলাম, দ্বিতীয় বিন্দুটাকে টাচ করে স্পর্শক আঁকলাম, ঢাল আঁকলাম, হ্যাঁ। এটা হচ্ছে প্রথম বিন্দুকে স্পর্শ করে ঢাল, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দুকে স্পর্শ করে ঢাল। তো ভাইয়া আমি দুইটা বিন্দু নিয়ে করলাম, তোমরা চাইলে এখানেও বিন্দু নিয়ে এভাবে করতে পারো, এখানে বিন্দু নিয়ে এভাবে করতে পারো, সেটা আরো এদিকে যাবে। তো এখন দেখো থিটাটা কিন্তু অলওয়েজ, এই ঢালগুলো অলওয়েজ কিন্তু 90 ডিগ্রি থেকে কম থাকতেছে। একটু খেয়াল করলে দেখতে পাবা, আমার এটা যদি বরাবর 90 ডিগ্রি হয় থিটার মান বা লম্ব, এই ঢালে তুমি যেখানেই আঁকাও না কেন স্পর্শক 90 ডিগ্রি থেকে অলওয়েজ কম হবে, ঠিক আছে। তুমি ইভেন এখানে আঁকালেও এভাবে যাবে 90 ডিগ্রি থেকে কম, ঠিক আছে। 90 ডিগ্রি থেকে এখানে বেশি হওয়ার কোনো সুযোগ নাই থিটার ভ্যালুটা। সো এই যে এটাও থিটা, মনে করো এটাও হচ্ছে আরেকটা থিটা, ঠিক আছে। এটা মনে করো থিটা1, এটা মনে করো হচ্ছে তোমার থিটা2। তো আমরা এখানে দেখতেছি থিটা1 বা থিটা2 এর ভ্যালুটা, ঠিক আছে, থিটা1 বা থিটা2 এর ভ্যালুটা আসলে 90 ডিগ্রি থেকে কি ছোট। তার মানে টেন থিটার ভ্যালুটাও কি হবে, 90 ডিগ্রি থেকে কি হবে, ছোট হবে। সো টেন থিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, তার মানে টেন থিটাটা কি পজিটিভ, রাইট। সো সরণ আর দূরত্ব এই গ্রাফগুলো আসলে কি নির্দেশ করে, সরণ আর দূরত্বের গ্রাফ, সরণ আর সময়ের গ্রাফ আসলে বেগ নির্দেশ করে, রাইট। আর এখানে আমাদের সব থিটা কিন্তু সমান হবে না, ঠিক আছে। তাহলে এখানে টেন থিটার মানটা পজিটিভ হবে, কিন্তু টেন থিটাটা কি না, কনস্ট্যান্ট না, রাইট। টেন থিটা কিন্তু কনস্ট্যান্ট না। আর এখানে যে ঢালটা আঁকবো, এই ঢালটা কি নির্দেশ করবে, আর সরণ আর সময়ের যে ঢাল, সেই ঢালটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে।
সো এখানে থিটার বিভিন্ন মান কিন্তু θ1 θ2 ইজ নট সেম। সো θ1 θ2 যদি সেম না হয় টেন থিটাটাও কি সেম হবে? সেম হবে না। টেন থিটা যদি কনস্ট্যান্ট না হয় বেগটাও কি কনস্ট্যান্ট হবে? বেগটাও কনস্ট্যান্ট হবে না, কিন্তু পজিটিভ হবে। তো বেগ পজিটিভ হওয়া মানে একটা বস্তু সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে? তাহলে বেগ কনস্ট্যান্ট না, তাহলে টেন থিটা কনস্ট্যান্ট না, তাহলে বেগও কি না? বেগও কনস্ট্যান্ট না, কিন্তু বেগটা পজিটিভ, কিন্তু টেন থিটা পজিটিভ। সো টেন থিটা যেহেতু পজিটিভ তাহলে আমরা বলতে পারি বস্তুর বেগও কি পজিটিভ। নেগেটিভ হওয়ার কোনো স্কোপ নেই। বস্তুটা একটা পজিটিভ ভেলোসিটি নিয়ে সামনের দিকে আগাচ্ছে, তার বেগটা এক এক সময় এক এক রকম, ঠিক আছে? র্যান্ডম ভেলোসিটি নিয়ে আগাচ্ছে, ঠিক আছে? সো এইভাবে আমরা একটা গ্রাফের স্পর্শক এঁকে গতি প্রকৃতি বিশ্লেষণ করার মাধ্যমে ওই বস্তুটার কেমন গতি মেনটেন করতেছে সেই জিনিসটা আমরা বের করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো। এই যে দেখো যেই কথা সেই কাজ, আশা করি সবাই বুঝতে পারছো। অলরাইট, এখানে একটু দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আরেকটা কোয়েশ্চেন যেটা খুবই ইম্পর্টেন্ট। সো এই যে দেখো, এখানে আমাদের একটা ফুটবল দেখা যাচ্ছে একটা সার্টেন ভেলোসিটিতে গতিশীল, ঠিক আছে? দেখছো, এই যে দেখো একটা ফুটবল যেটা একটা নির্দিষ্ট বেগে গতিশীল। আচ্ছা, তাহলে এখানে দেখি কোয়েশ্চেনটাতে কি দেওয়া আছে। সো ফুটবলটা 0 সেকেন্ড থেকে, মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে 0 সময়ে। স্থির অবস্থা থেকে অবশ্যই না, কারণ এই যে এখান থেকে ফুটবলটার গতি হিসাব করা হয়েছে t=0 সেকেন্ড থেকে। আর এই যে বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড থেকে যাত্রা শুরু করছে। তার বিপরীত দিকে আরেকটা তীর চিহ্ন দেওয়া আছে, দেখি এটা কি? এটা হচ্ছে ত্বরণ। ত্বরণটা হচ্ছে কত? বিপরীত দিকে, যেদিকে যাচ্ছে তার বিপরীতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো যেদিকে যাচ্ছে তার বিপরীতে ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে যেদিকে যাচ্ছে ওইদিকে ত্বরণটা কত? -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেসিক্যালি বস্তুটার কি হচ্ছে? বস্তুটার বেসিক্যালি মন্দন হচ্ছে। কি হচ্ছে ভাইয়া? বস্তুটার বেসিক্যালি মন্দন হচ্ছে, ঠিক আছে? সো আমাদের প্রশ্নগুলো কি দেখো, বস্তু কণাটা কখন বা কত সময় পরে এক মুহূর্তের জন্য থামবে সেটা আমাদেরকে বের করতে বলছে, যে বস্তু কণাটা কখন বা কত সময় পরে এক মুহূর্তের জন্য থামবে। তাহলে এখানে আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি v = u + at, তাই না? তো যদি বস্তু কণাটা থেমে যায় তার শেষ বেগ কত? 0 = u এর মান কত? u এর মান হচ্ছে 5 প্লাস a কত? a হচ্ছে -1 * t। তাহলে 0 = কত? 5 - t। সো देयरफॉर t = কত? 5 সেকেন্ড। টাইম কত? টাইম হচ্ছে 5 সেকেন্ড। তাহলে বস্তুটা 5 সেকেন্ড পরে এক মুহূর্তের জন্য থামবে। সেকেন্ড কোশ্চেন, মুহূর্তের জন্য থামা পর্যন্ত বস্তুটার সরণ নির্ণয় করো। মানে বস্তুটা যে একটা সার্টেইন দূরত্ব গিয়ে থামবে, ওই দূরত্বে বস্তুটার সরণ কত বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে আমরা বের করতে পারি এইভাবে, যে s = ut প্লাস হাফ অফ কত? at স্কয়ার। তো দেখো s u এর মান কত? u এর মান হচ্ছে 5 কতক্ষণ ট্রাভেল করছে? 5 সেকেন্ড। তাহলে এই যে 5 প্লাস হাফ অফ a কত? a হচ্ছে -1 ইনটু t এর মান কত? 5 স্কয়ার। তো এখানে দেখো 25 আর প্লাস মাইনাসে মাইনাস, হাফ ইনটু কত? 25। তো 25 এর হাফ তো 12.5, তাই না? তো 25 থেকে কত? 12.5 বাদ দিলে কত থাকে? আর থাকে হচ্ছে 12 দশমিক কত মিটার? 12.5 মিটার। তাহলে কত মিটার? 12 দশমিক কত মিটার? 12.5 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত মিটার? অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে আসলে 12.5 মিটার। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, বস্তুটা কত সময় পরে আদি বিন্দুতে ফিরে আসবে? বস্তুটা কত সময় পরে আদি বিন্দুতে ফিরে আসবে? ভাইয়া বস্তুটা মনে করো এখান থেকে এই যে মনে করো এই পর্যন্ত গেছে, টোটাল কত মিটার গেছে? 12.5 মিটার গেছে, ঠিক আছে? 12.5 মিটার গেছে। তো 12.5 মিটার গিয়ে আবার কত সময় পরে আদি বিন্দুতে ফিরে আসবে? ভাইয়া এটা খুবই কমন সেন্স মেক করে। এখান থেকে 5 সেকেন্ড এদূর গেছে, তাহলে আবার আদি বিন্দুতে ফিরে আসতে আরো 5 সেকেন্ড, টোটাল 10 সেকেন্ড সময় লাগবে। আমরা সবাই জানি যাইতে যতক্ষণ সময় লাগে আসতেও ঠিক অতক্ষণই সময় লাগে, ঠিক আছে? বাট এটা আমরা ম্যাথমেটিক্যালি একটু বের করে দিই, ঠিক আছে? তাহলে আমাদের বিশ্বাসটা আরো সুদৃঢ় হবে যে আসলে বস্তুটা কত সময় পর, 10 সেকেন্ড সময় পরে যে আদি বিন্দুতে ফিরে আসছে সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে। সো আমরা আসলে কি করব দেখো, এখানে যেহেতু বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করে আবার সে আদি বিন্দুতে ফিরে আসবে, তাহলে আদি বিন্দুতে ফিরে আসলে সরণের মানটা কত? আমরা তো প্রথমত জানি আদি বিন্দুতে ফিরে আসলে সরণের মানটা হচ্ছে 0, তাই না? আদি বিন্দুতে যদি ফিরে আসে তাহলে তার সরণের মানটা কত? 0। এখন দেখো আমরা সবাই জানি যে s = ut প্লাস হাফ অফ at স্কয়ার ইকুয়াল কত? 0। তো এখন দেখো আমরা t এর মানটা বের করব, রাইট? তো সরণের মানটা 0 মানে সে এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফিরে আসছে, দেখেই তার সরণের মানটা 0। সোজা কথাই
আদি বিন্দুতে যদি একটা বস্তু ফিরে আসে তাহলে তার সরণের মানটা কত? 0। আচ্ছা, তো ইউ এর মান কত? 5। তাহলে 5t প্লাস হাফ অফ এ এর মান কত? -1t স্কয়ার ইজ ইকুয়াল কত? 0। তাহলে 5t মাইনাস হাফ টি স্কয়ার ইজ ইকুয়াল কত? 0। ঠিক আছে, তো এখান থেকে আমরা এখানে একটু করে ফেলি, এখানে একটু দেখো, তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে 5t ইজ ইকুয়াল হাফ অফ টি স্কয়ার। ঠিক আছে, তাহলে 5 ইজ ইকুয়াল কত? হাফ অফ টি, তাহলে টি ইকুয়াল কত? 10 সেকেন্ড। তাহলে বস্তুটা টোটাল 10 সেকেন্ড পরে আদি বিন্দুতে ফিরে আসছে। এই যে একটু আগে বললাম যে 5 সেকেন্ডে গেছে, যাইতে লাগছে 5 সেকেন্ড, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আসতে লাগবে আরো 5 সেকেন্ড, টোটাল 10 সেকেন্ড। অলরাইট, আমাদের লাস্ট কোশ্চেন, বস্তুটা তার আদি বিন্দুতে ফিরে আসা পর্যন্ত তার সরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মানে এটা তো একদম খুবই কমন সেন্স যে বস্তুটা এখান থেকে এখানে গেছে আর এখান থেকে এখানে এসে ব্যাক করছে, তার সরণ এবং অতিক্রান্ত দূরত্ব। সরণ কত? তো সরণ হচ্ছে 4 নম্বরের জন্য সরণ হচ্ছে কত? তো আদি বিন্দুতে ফিরে আসলে সরণ কত বাবা? আদি বিন্দুতে ফিরে আসলে সরণের মানটা হচ্ছে 0। আদি বিন্দুতে যদি একটা বস্তু ফিরে আসে তার সরণের মান কত? 0। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব কত? দূরত্বটা যদি আমরা বের করতে চাই তাহলে গেছে কত মিটার? 12.5 মিটার। আসছে কত মিটার? 12.5 মিটার। তাহলে টোটাল সে কত দূরত্ব অতিক্রম করছে? টোটাল সে 25 মিটার দূরত্ব অতিক্রম করছে। টোটাল সে কত মিটার দূরত্ব অতিক্রম করেছে? 25 মিটার দূরত্ব অতিক্রম করেছে। ওকে, তাহলে এই হচ্ছে আর কি অবস্থা, কত মিটার দূরত্ব অতিক্রম করেছে? টোটাল 25 মিটার দূরত্ব অতিক্রম করেছে। সো দ্যাটস অল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা ওভারঅল গতিসূত্র নিয়ে হালকা পাতলা আলোচনা করেছি। আমরা নেক্সট ক্লাসে আমরা আরো ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাস এটুকুই। সবাই আশা করি যা যা পড়াইছি সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। সবাইকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে নেক্সট ক্লাসে আবারও দেখা হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে।